দর্শক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গতকালকে খালেদ মহিউদ্দিনের ঠিকানায় উপস্থিত হয়েছিলেন। সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়ে কখনো কখনো তাকে যেমন অসহায় বোধ করতে দেখা গেছে, আবার কখনো কখনো খালেদ মহিউদ্দিনের সঙ্গে তর্কে লিপ্ত হতেও দেখা গেছে। কিন্তু সব কিছুর মাঝ থেকে বেশ কিছু ব্যাপার বেরিয়ে এসেছে। বিশেষ করে 2020 সালে বঙ্গবন্ধুকে নিয়ে দৈনিক ইত্তেফাকে তিনি লিখেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি এতদিন এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে পর্যন্ত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বঙ্গবন্ধু সম্পর্কে যে লেখাটা লিখেছিলেন সেই লেখাকে এখনও তিনি ওন করেন কিনা সেই প্রশ্ন যেমন করা হয়, তেমনি সাম্প্রতিক সময়ে তিনি রাস্তার পিচ হাত দিয়ে উপড়ে ফেলা সহ নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। সেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে দেখা গেল। একসময়ে বঙ্গবন্ধুর পক্ষে লেখা এই তরুণ এখন মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চান, বঙ্গবন্ধুকে স্বৈরাচারের দোসর হিসেবে দেখতে চান। বঙ্গবন্ধুই প্রথম দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, এমন কথা এনসিপির নেতাদের প্রায়ই বলতে শোনা যায়। সেই রকম কথাবার্তার মধ্যে এখন যিনি বাস করছেন তিনি 2020 সালে বঙ্গবন্ধু সম্পর্কে ইত্তেফাকে যা লিখেছিলেন সেটাকে এখনও তিনি ধারণ করেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে হ্যাঁ, এখনও ধারণ করি। যদি বঙ্গবন্ধুকে এমন কথাও বলেছেন যে আমি এখনও ফেসবুক থেকে সেই পোস্টটা ডিলিট করি নাই বা অনলিমি করি নাই, সুতরাং ওটাকে আমি এখনও ধারণ করি। বঙ্গবন্ধুকে নিয়ে 2020 সালে তিনি যা লিখেছিলেন সেটা আমরা নিশ্চয়ই এই ভিডিওতে পড়ে শোনাবো। সেটা শুনলে আপনার কি মনে হবে যে হাসনাত আবদুল্লাহ কিংবা এনসিপির নেতারা বঙ্গবন্ধুর এই আদর্শের সঙ্গে এখন একমত রয়েছেন, নাকি বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চান তারা ইতিহাস থেকে? সে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম হাসনাত আবদুল্লাহর কথা। হাসনাত আবদুল্লাহ ঠিকানায় খালেদ মহিউদ্দিনের মুখোমুখি হয়েছিলেন, সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে বঙ্গবন্ধু বিষয়ে তার 2020 সালের ভাবনা আর এখনকার ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা খুঁজে দেখব। তার আগে অন্যান্য বিষয় কি কি প্রশ্নের উত্তর তিনি দিতে বিব্রত বোধ করলেন এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। সম্প্রতি তার এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে উপড়ে ফেলেছেন এবং যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে, এমন কথাও তিনি বলেছেন যে আমার বাবা 50 বছর ধরে এই কন্ট্রাক্টরি কাজের সঙ্গে জড়িত, আমাকে রাস্তা শিখাতে আসেন না, আমাকে পিচ শিখাতে আসেন না, এরকম কথা তিনি বলেছেন। কিন্তু এক পর্যায়ে তিনি এই সাক্ষাৎকারে ব্যাপারটা অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেছেন এবং তাকে যে প্রশ্নটা আদতে করা হয়েছিল যে এই যে আপনি এই কাজটা করলেন এর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাইলেন, সারা দেশের মানুষ যেখানে যা হচ্ছে এরকম কর্মকাণ্ড সবাই কি এরকম আপনার মতো আইন হাতে তুলে নেবে, সবাই কি নিজে নিজে বিচারের ব্যবস্থা করবে, নাকি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাজটা করাবে? তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি তার এই কাজটাকে সঠিক কাজ এবং আইন হাতে তুলে নেওয়ার এইভাবেই যে সারা দেশে মবের জন্ম হচ্ছে, আইন হাতে তুলে নেওয়ার ফলেই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই ব্যাপারে তিনি একমত হতে চাননি আদতে। এছাড়াও তিনি বলেছেন যে হেফাজতের সমাবেশে যে নারী নীতি বিরোধী যে হেফাজতের সমাবেশ, যে সমাবেশটা ঢাকায় হয়েছিল নারী কমিশন বাতিল, নারী নীতি বাতিল এগুলোর দাবিতে, সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়েছিলেন। সেটাকে এনসিপির অবস্থান কিনা সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ, এনসিপির অবস্থান। কিন্তু আমরা বিভিন্নভাবেই জানি যে হাসনাত আবদুল্লাহর তখন গত মার্চে হেফাজতের যে সম্মেলনে উপস্থিত, যেখানে নারীকে
সেই সমাবেশ থেকে বেশ্যা উপাধিও দেওয়া হয়েছিল। সেই সমাবেশে তিনি কেন গেলেন, নারীর প্রতি তার এরকম অশ্রদ্ধা কিনা, সেই প্রশ্নের উত্তরে এনসিপি নেতাদের তখন আমরা দেখেছি যে তারা বলেছেন যে এটা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত উপস্থিতি, এটা এনসিপির উপস্থিতি না, এবং এনসিপিকে হেফাজত দাওয়াতও দেয়নি। হাসনাত আবদুল্লাহ নিজের দায়িত্বে সেখানে গিয়েছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাসনাত আবদুল্লাহ বলার চেষ্টা করেছেন আমি এনসিপির তরফ থেকে এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, এবং আমি যখন চলে আসি তখন তারা বাজে মন্তব্য করেছে, আমার অনুপস্থিতিতে কোনো বাজে মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে তাদের দলের নারীদের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে সেই ব্যাপারে এনসিপি কিংবা তারা কেন সোচ্চার নন, এই ব্যাপারেও কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। ছাত্রলীগের রাজনীতি তিনি কখনো করেননি এই দাবি করেছেন। সেনাপ্রধানকে নিয়ে লেখা তার ব্যক্তিগত, এবং এনসিপির নেতারা তার বিরুদ্ধে অবস্থান করেছে, এই ব্যাপারেও বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে, কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। তিনি সাম্প্রতিক সময়ে ডিজিএফআই নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন, এবং প্রফেসর ইউনূস সরকার ডিজিএফআইকে বিভিন্ন নেগেটিভ কাজে লাগাচ্ছে এরকম মন্তব্যও করে ফেলেছেন, এবং প্রফেসর ইউনূস সরকারের উপরে তিনি খুশি নন, প্রফেসর ইউনূসের উপরে তিনি খুশি নন, এমন কথা বলার চেষ্টা করেছেন। প্রফেসর ইউনূসের আন্ডারে ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা সংস্থা যখন কাজ করছে, তখন ডিজিএফআইকে এরকমভাবে বিতর্কিত করা প্রফেসর ইউনূসের সরকারকেই বিতর্কিত করা কিনা, এই প্রশ্নের কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি। আসি মূল প্রসঙ্গে। ছাত্রলীগ তিনি করতেন, এই ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন, কিন্তু 2020 সালে ইত্তেফাকে একটা লেখা লিখেছিলেন, আপনারা সেই লেখাটা দেখে নিতে পারেন। ইত্তেফাকের পুরো পেজটা, ইত্তেফাকের সেই 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সেই বিশেষ সংখ্যাটা তৈরি করা হয়েছিল, তারুণ্যের চোখে বঙ্গবন্ধু। সেখানেই হাসনাত আবদুল্লাহ, আবুল হাসনাত, তার যে মোহাম্মদ আবুল হাসনাত সেই নাম এবং ছবি, তার যে রিয়েল সার্টিফিকেটের নাম সেই নামই বোধহয় ব্যবহার করেছেন, ছবি সহ তার লেখাটা ছাপানো হয়েছিল। সেখানে তিনি লিখেছিলেন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, কিন্তু যখনই বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করি তখন আমার মানসপটে যে ছবিটি ভেসে ওঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় কোনো সাধারণ ব্যক্তির বা বাঙালির স্বাধীনতা আদায়ে নেতৃত্ব দেওয়া, অসামান্য ত্যাগ স্বীকার করা কোনো রাজনীতিকের। 7 কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। যখনই বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ঘোষণা করা এই বাক্যটি শুনি তখনই প্রেরণা পায় অশুভ শক্তির শৃঙ্খল ভেঙে প্রত্যাশিত রঙিন ভরে সোনার বাংলা দেখার। সোনার বাংলা শব্দটা উচ্চারণ করেছেন কিন্তু তিনি। কিংবা তার অমর বাণী, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা, স্বাধীন বাংলা চিরকাল আমাদের প্রেরণা যোগায়, আজীবন যোগাবে। বঙ্গবন্ধুর যাপিত জীবন থেকে আমাদের এই প্রজন্মের কী শিক্ষা নেওয়া উচিত তা রয়েছে তার 7ই মার্চের ভাষণের মধ্যেই। তিনি বলেন, এই বাংলার হিন্দু, মুসলমান, বাঙালি, নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে। আবারও রিপিট করছি, এই ভাষণটা চিরকাল মুক্তিকামী মানুষের পথ দেখাবে, এমন কথা তিনি বলেছেন যে এটা চিরকাল দেশে দেশে মুক্তিকামী মানুষকে পথ দেখাবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, আমাদের দায়িত্ব তা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধির পথ প্রশস্ত করা। আবারও বলছি, অসাম্প্রদায়িক দেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন তা বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব। একটু মনে রাখবেন এই বিষয়টা। এরপর লিখেছেন তিনি, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব এটা নিজের প্রত্যেকটি কাজ সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হওয়া। মোহাম্মদ আবুল হাসনাত, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। অসাম্প্রদায়িক দেশ গঠনে বঙ্গবন্ধুর যে ভূমিকা সেটা বাস্তবায়ন করা উচিত আমাদের, অথচ সেই হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে, নারী নীতি বাতিলের সমাবেশে গিয়ে সেখানে নারী নীতি সংশোধন করা উচিত, এবং অন্যান্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহদের যে অবস্থান, ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক এবং
হাসনাত আবদুল্লাহ বিভিন্ন ধর্মভিত্তিক দলের ওয়াজ নসিহতে যেভাবে অংশগ্রহণ করছেন, তাতে কি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের যে কথা সেটা বাস্তবায়নের প্রসঙ্গ আসে? আবার 7ই মার্চের যে ভাষণ দেশে দেশে মানুষকে পথ দেখাবে বলেছেন, 7ই মার্চের ভাষণকে এনসিপি এবং হাসনাত আবদুল্লাহর তো ছুঁড়ে ফেলে দিয়েছেন। 7ই মার্চকে যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই স্বীকৃতিটা এখন অস্বীকার করা হচ্ছে। 7ই মার্চকে জাতীয় দিবসের জায়গা থেকে সরকার সরিয়ে দিয়েছে এবং এনসিপির দাবির প্রেক্ষিতেই সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ 15ই আগস্ট, সেই 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর 32-এর বাড়ি ভাঙার নেতৃত্ব যারা দিয়েছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম। বঙ্গবন্ধুর বাড়ি যিনি ভাঙছেন 2025-এর ফেব্রুয়ারিতে এসে, সেই হাসনাত আবদুল্লাহ 2020 সালে ইত্তেফাকে যেটা লিখেছিলেন সেটা গতকালকে সাক্ষাৎকারে বললেন তিনি এখনও সেটা ওন করেন বলে ফেসবুকে এখনও সেই পোস্টটা তিনি অনলিমি করেননি কিংবা ডিলিট করেননি। তার মানে বঙ্গবন্ধু সম্পর্কে তার যে 2020 সালের লেখা, সেই লেখার নীতিতেই তিনি আছেন, কিন্তু তার বর্তমান বাস্তব অবস্থা কি সেটা, নাকি বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেওয়ার, বঙ্গবন্ধু মুজিববাদ, 72-এর সংবিধান, বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর যত কর্ম, 71-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া, এই সব কিছুই তো অস্বীকার করা হচ্ছে। এনসিপি থেকে এমন কথাও বলা হচ্ছে যে 25শে মার্চ শেখ মুজিব নাকি পাকিস্তানি সেনাদের কাছে স্বইচ্ছায় ধরা দিয়েছেন এবং আরামে আয়েসে পাকিস্তানি জেলে দিন কাটিয়েছেন, তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, সুতরাং তিনি মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন না। এরকম নানা কথাই তো এনসিপির পক্ষ থেকে শুনছি। তার মানে এনসিপিকে এখন বঙ্গবন্ধুর এই আদর্শ এতটুকু ধারণ করছে কিংবা হাসনাত আবদুল্লাহরা ধারণ করছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার ব্যাপারটা একেবারেই আলাদা। শেখ হাসিনাকে আপনি হাজারবার তাকে অপরাধী বলেন, ফ্যাসিস্ট বলেন, তার বিরুদ্ধে অবস্থান নেন, তার বিরুদ্ধে স্লোগান দেন, সব তার বিচার করেন। তার যদি দোষ থাকে, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, আদালতে যদি প্রমাণিত হয় তার অপরাধ, তাকে বিচার করেন। এই কোনো কিছুতেই আসলে সমস্যা নেই। সমস্যা যখন আপনি মুক্তিযুদ্ধের মহানায়ককে অস্বীকার করবেন, মুক্তিযুদ্ধের মহানায়ককে ইতিহাস থেকে ফেলে দিতে চাইবেন, 72-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে ছুঁড়ে ফেলে দিতে চাইবেন, সেই আপনি আবার যখন বলবেন, যখন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না, যখন বলবেন আপনি একসময় এই আওয়ামী লীগের কিংবা বঙ্গবন্ধুর চাটুকারিতা করেছেন, সেই স্মৃতি যখন আপনাকে মনে করিয়ে দেওয়া হবে, তখন বলবেন না, আমি সেই আগের অবস্থানেই আছি। আদতে বাস্তবতা ভিন্ন কথা বলে, সেটাই আসল বাস্তবতা। দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ 2020 সালে ইত্তেফাকে যে লেখা লিখেছিলেন, এখনও ইত্তেফাকের আর্কাইভে গেলে আপনি সেই লেখাটা পাবেন। সেই লেখার সঙ্গে বর্তমানের হাসনাত আবদুল্লাহরা কিংবা এনসিপি এক জায়গায় রয়েছে, এক মতাদর্শে রয়েছে, নাকি পুরোটাই গণেশ উল্টে গেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।